পারো? ওটা উপরে উঠানো গেছে না, নিচে যায় না, বুঝলাম না। বেটা দিবে নি। রাতে ক্লাস করছো? ওকে। আচ্ছা, আমরা প্রাচীন যুগ শেষ করছিলাম না? আজকে অন্ধকার থেকে শুরু করবো, তাই তো? শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। অনলাইনে যারা আছেন কি অবস্থা বলেন? এই দিছো শাক? হ্যাঁ। আচ্ছা, লেখো অন্ধকার যুগ। আচ্ছা, এখানে খেয়াল করো, অনাথ এর স্ত্রীলিঙ্গ লেকচার শিটে দাও অনাথা, ওটা কেটে দাও, কেটে দিয়ে লেখো অনাথিনী। আসসালাম। অনাথের স্ত্রীলিঙ্গ অনাথিনী। আচ্ছা, এখানে দেখো অন্ধকার যুগ 1201 থেকে 1350 সমান সমান কত বছর? 150 বছর হলো বাংলা সাহিত্যে কি যুগ? অন্ধকার যুগ। এর পরের প্রশ্ন, অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তি কে? অন্ধকার যুগের জন্য দায়ী ব্যক্তি ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার। এই বখতিয়ার খলজি হলো অন্ধকার যুগের জন্য দায়ী একজন ব্যক্তি। আর অন্ধকার যুগের প্রধান সাহিত্য কয়টা? 3 পিস। অন্ধকার যুগের প্রধান সাহিত্য কয়টা? 3টা। অন্ধকার যুগের প্রধান সাহিত্য হলো 3টি। 1 নম্বরে প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত, পৈকের পৈ, উমগয়ঙ্গ ল। প্রাকৃত পৈঙ্গল। এটি রচনা করেন শ্রীহর্ষ। এটি রচনা করেন শ্রীহর্ষ। 2 নম্বর লেখেন শূন্য পুরাণ। শূন্য পুরাণ। এটি রচনা করেন রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত। এটি রচনা করেন কে? 1 নম্বরে প্রাকৃত পৈঙ্গল, এটি রচনা করেন শ্রীহর্ষ। 2 নম্বরে শূন্য পুরাণ, এটা লিখছে কে? এটা রামাই পণ্ডিত। এটি 51টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দেখো, এটি 51টি অধ্যায়ে বিভক্ত। এটি 51টি অধ্যায়ে বিভক্ত
গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এক ধরনের চম্পু কাব্য লেখো। শূন্য পুরাণ রচনা করেন কে? রামাই পণ্ডিত। এটি কতটি অধ্যায় বিভক্ত? এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের। তাহলে চম্পু কাব্যটা কি? গদ্য আর পদ্য মিক্স করে যে সাহিত্য রচনা করা হয় তাকে কি বলে? তাকে চম্পু কাব্য বলে। দ্রুত লেখো। গদ্য আর পদ্য বুঝো না? তোর বেটা বিয়ে করাইছে কেটা আমি এই চিন্তা করি। ও গদ্য বুঝো না পদ্য বুঝো না, বিয়েটা করাইলে কেটা আমি এই চিন্তা করি। দ্রুত লেখো। লিখছো? এটি গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের কি চম্পু কাব্য। এ গ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো, লেখো। এ গ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। নিরঞ্জনের উষ্মা অথবা কি? এই গ্রন্থের একটি বিখ্যাত কবিতা কি? নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। দ্রুত লেখো। এ গ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। এ গ্রন্থের একটি বিখ্যাত কবিতা নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। লিখেছ? 3 নম্বরে লেখো শেখ শুভদয়া। শেখ শুভদয়া। এটা লিখছে কে? হলয়কাল্লা অন্তস্থে রসুকার হলায়ুদ মিশ্র। শেখ শুভদয়া এটা লিখছে কে? হলায়ুদ মিশ্র। দ্রুত লেখো। এটি রচনা করেন কে? হলায়ুদ মিশ্র। শেখ শুভদয়া এটি রচনা করেন হলায়ুদ মিশ্র। এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। এটি কয়টা অধ্যায় বিভক্ত? এটি 25টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের কি চম্পু কাব্য। এটাও একটা কি কাব্য? চম্পু কাব্য। ক্লিয়ার? লেখা শেষ। যদি পরীক্ষা একটা লিখিত পরীক্ষায় যদি আসে অন্ধকার যুগ সম্পর্কে ধারণা দিন, অন্ধকার যুগ সম্পর্কে বিস্তারিত লিখুন, তাহলে এইটা লিখতে হবে। নিচে একটা লিখিত প্রশ্ন লিখে রাখো। একটা লিখিত প্রশ্ন উপরে লেখো, নয়তো উপরে লেখো অন্ধকার যুগ সম্পর্কে ধারণা দিন, এটা লিখিত প্রশ্ন। তখন এই বিস্তারিত এতটুকু লিখতে হবে, অন্ধকার যুগ সম্পর্কে ধারণা দিন অথবা অন্ধকার যুগের সম্পর্কে বিস্তারিত লিখুন। লিখছেন? এবার আমরা দেখি অন্ধকার যুগ সম্পর্কে যা চাকরি পরীক্ষা আসছে আমরা পারি কিনা। 1 নম্বর প্রশ্ন, শূন্য পূরণ কাব্যটি কার রচনা? রামাই পণ্ডিত। 46তম বিশেষ পরীক্ষা আসছে এটা। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? পাওয়ার গ্রিড অফ কোম্পানি 2024 সালে আসছে। কত থেকে কত? 1201 থেকে 1350। এবং রেলওয়েতে আসছে 2024-এ। অন্ধকার যুগের সাহিত্য কোনটি? বষ্টি পদাবলী, কালকেতু, শ্রীকৃষ্ণ, শেখ শুভদয়া। শেখ শুভদয়া। নিরঞ্জনের রুষ্মা কবিতাটি কোন কাব্যের? শূন্য পুরাণ কাব্যের। এটা সিকিউরিটি প্রিন্টিং প্রেসে আসছে।
তো দেখো, এগুলো সব আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? প্রাকৃত পৈঙ্গল, যেটা আমরা পারছি। বাংলা ভাষার মধ্যযুগ কত থেকে কত? 1201 থেকে 1800 হলো বাংলা সাহিত্যের মধ্যযুগ, এগুলো পারি। কোন শাসকদের সময় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ শুরু হয়? তুর্কি। তুর্কি ওই ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খোঁজ। তার নিচে একটা স্টার দিয়ে লেখো তুর্কি। তুর্কি শাসকদের সময় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ শুরু হয়। তুর্কি শাসকদের, তুর্কি শাসকদের সময়ে বাংলা সাহিত্যে কি হয়? অন্ধকার যুগ শুরু হয়। জীবন বীমা কর্পোরেশনে আসছে শূন্য পুরাণ কাব্যটি কতটি খণ্ডে বিভক্ত? 51টি। ঠিক আছে। শূন্য পুরাণ কি? এটা হলো ধর্মীয় তত্ত্ব গ্রন্থ। লেখো শূন্য পুরাণ হলো ধর্মীয় তত্ত্ব গ্রন্থ। স্টার দিয়ে লেখো শূন্য পুরাণ হলো ধর্মীয় তত্ত্ব গ্রন্থ। শূন্য পুরাণ হলো ধর্মীয় তত্ত্ব গ্রন্থ। লেখো শূন্য পুরাণ হলো ধর্মীয় তত্ত্ব গ্রন্থ। লিখছেন এটা? শূন্য পুরাণ এবং ডাক ও খনার বচন এই গ্রন্থ দুইটা লিখছে কে? রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত। অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেন ডক্টর আহমেদ শরীফ। লেখেন অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন, অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন ডক্টর আহমেদ শরীফ। অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন কে? ডক্টর আহমেদ শরীফ। অন্ধকার যুগের ধারণাকে খণ্ডন করেছেন ডক্টর আহমেদ শরীফ। টপিকটা নাম লেখো মধ্যযুগ। কি লিখবা? মধ্যযুগ। টপিকটার নাম লেখো মধ্য। কি লিখলা? মধ্যযুগ। তাহলে লেখো মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ। মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ। মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখছ বা প্রথম গ্রন্থ। আর বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। আর মধ্যযুগে ক্লিয়ার? কিন্তু লেখো কিন্তু মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, ওর সাথেই লেখো কিন্তু মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, কিন্তু মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ কাব্য হলো বৈষ্ণব পদাবলী। কিন্তু মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ কাব্য, কিন্তু মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ কাব্য কোনটা? বৈষ্ণব পদাবলী। দ্রুত লেখো। হ্যাঁ, বৈষ্ণব পদাবলী। পদাবলী এবং রসইকার। তার যদি বলে মধ্যযুগের আদি নিদর্শন কি আর শ্রেষ্ঠ নিদর্শন কি? বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। ক্লিয়ার তো? এটা ভেজাল লাগে এই জন্য এটা লিখে দিলাম। এবার স্টার দাও। ও তো বইয়ে তো ভুল একটু থাকবে, না থাকলে বই হয়? বই তো ভুল থাকবে, নাহলে তো বই হবে না। একটা জিনিস কি, যদি আমার মনে হয় যদি এই জব মেডিসিন যদি ফ্রি ক্লাস আমরা না আবিষ্কার করতাম, তাহলে বাঙালি খালি ভুলই পড়াইতো। ইউটিউবের অনেক চ্যানেলের বানানো ভুল ধরছি, যে কারণে তাদের চ্যানেলও বন্ধ হয়েছে। এই জন্য
কত যে ভুল পড়াইতো, মা ছিল না বলে কেউ তো আর চুল বেঁধে দেয়নি, এটা বাজারে গাইডে লিখে রাখছিল কি সরল বাক্য। কত ভুল যে আমি সংশোধন করছি আর হিসেব নাই। বাজারে গাইড বই লিখছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম দিছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা আমি কইছি এটা না, এটা হবে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই ভুলটাও তাদের সংশোধন করছে। কারক ব্যাকরণে কোন অংশ হবে, নাসিক্য ধ্বনি কয়টি, প্রত্যেকটা বাজারে গাইডে লেখা 5টি ছিল, নাসিক্য বর্ণ ছিল 5টি, তাই না? এই ভুলগুলো তো আমি ধরাইছি। স্পর্শ ধ্বনি 20টা, এরা লেখা রাখছে 25টা। কত ভুল ধরাইছি হিসেব নাই। বাজারে গাইডের যে ভুল যে কত প্রকার ছিল, বিশেষ করে প্রাইমারির গাইডে এই যে 8 অক্ষর বানানটা ভুল ছিল, সেই বানানটা প্রাইমারিতে আসছে। চাঁদমুখ এটা বাজারে গাইডে ভুল ছিল, সব জায়গায় দিয়ে রাখছে এটা রূপক কর্মধারায়। নাসিক ধ্বনি 3টা, ও দন্ত ন ম, আর বাকিগুলো ধ্বনি না, ওগুলো বর্ণ। নাসিক বর্ণ বলে 7টা। বুঝছো? কে কইছে 5টি? আবার তোমারে কে কইছে? তোমারে তোমার দুলা ভাই? হ্যাঁ, কি কইছে? এই ভুল বল পড়ো না, এর লেগে ঠিক না। বাঙালি কয় এত বাজারে যে সলভ দেয় ওই দেখে দেখে তো টিকলাম। তারপর বাজারে গাইড বই শিখাইতো, বাংলা ব্যঞ্জন ধ্বনি শিখাইতো 39টা, আসলে ব্যঞ্জন ধ্বনি 30টা। কত যে এরা সমন্বিত ব্যাংক নিয়ে পরীক্ষা আসছিল, তাই তো গতবার প্রাইমারি পরীক্ষায় যে কত ভুল মানুষের। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, প্রাইমারিতে আসলো 2024 সালে। বাজারে গাইডে লিখে রাখছে এটা নাকি সপ্তমী বিভক্তি, আসলে ওটা হবে প্রথমা বিভক্তি। জেলে, ওর ভিতরে কোনো বিভক্তি নাই। প্রশ্নকর্তারা করে কি, ওরা বাজারে গাইডে যেটা ভুল থাকে না, ওরা ওটারই আবার সুন্দর মতো চাকরি পরীক্ষা দিয়ে দেয়, যাতে তোমরা আবার ভুল করো, তাই না? আচ্ছা, এবার লেখেন কি লিখবো আমরা? কই গেছিলাম, ভুলে গেছি। এবার লেখো। আবার শ্রীকৃষ্ণ কীর্তনের ভিতরে আছে, এটা কিন্তু শরীয়ত মোতাবেক হবে, রোজার দিন না। এর কোনো কাহিনী পড়ানো হবে না, শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো কাহিনী কেউ শুনতে চাবা না, ঠিক আছে? এটা আকার ইঙ্গিতে ইশারায় বুঝে নিবে সব, কারণ এটা শ্রীকৃষ্ণ কীর্তন, বুঝতে হবে। এটা আমরা রোজা রাখছি, তাহলে রোজা কি হয়ে যাবো? হালকা হয়ে যাবে। হ্যাঁ, হালকা হালকা করে কমো তাইলে। গুড গুড গুড। তাহলে লেখেন, তাহলে আমরা ওই শরীয়ত মোতাবেকই পড়ি। কি লেখো? তাহলে লেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা হলেন বরুচণ্ডী দাস। লেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা বরুচণ্ডী দাস। মূল রচয়িতা কে? বড়ু, আবার বড়ই লেখো না, ব ডয় বিন্দু রায় রস্বইকার, বরুচণ্ডী দাস। লিমা লিখছে বড়চণ্ডী দাস, আরে বড়ু, ব ডয় বিন্দু রায় রস্যকার, বরুচণ্ডী দাস। এই কাব্যটির মূল রচয়িতা কে? বরুচণ্ডী দাস। মনে থাকবে? এই বেটা এই কাব্যটা লিখছে, মনে থাকবে? ওনার এই লোকটা ছিল ভিক্ষুক। কি ছিল? ভিক্ষুক ছিল উনি, পেশা ছিল ভিক্ষাবৃত্তি করা। ওনার প্রথম স্ত্রী, ওনার স্ত্রী ছিল 2 পিস। কয়টা? 2টা। প্রথম স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া প্রেম করে ভাইগে গেছে। প্রথম যেটাকে বিয়ে করেছিল তার নাম ছিল পদ্মজা। কি নাম ছিল? লেখা লাগবে না এগুলা। তা সে কি করছিল? পদ্মজা দেখছে যে লোকটা সারাদিন ভিক্ষা করে বেড়ায়, তাকে টাইম দেয় না, ঘুরতে নিয়ে যায় না, বা রোমান্স করে না তার সাথে। এই জন্য কি করছে? তাকে ডিভোর্স দিয়ে দিছে। বুঝছেন? ডিভোর্স দেয় না মানে ভাগ্যে আর একজনের সাথে চলে গেছে। এখান থেকে শিক্ষা নাও যে প্রাচীন যুগেও মেয়েরা লুচ্ছা ছিল। মানে তুমি তোমার বউরে সময় দিবা না, তোমার বউ আরেকজনের সাথে তো যাবে, এটা তো স্বাভাবিক। তখন ও বিয়ে করে রাইখেছে গ্রামে, আর বউকে বসে থাকবে, সে তো আরেকজনের সাথে পরে কি করবে, এটা তো স্বাভাবিক। এখন এরকম সে কি করছে, সে আরেকজনের সাথে। এই জন্য পুরুষরা কি করতে হবে? স্ত্রীকে সময় দিতে হবে। এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। গেছে, এখন লোকটা নিঃস্ব হয়ে গেছে। পরে কি করলো? স্থানীয় একটা মসজিদ না মানে মন্দিরে সে পুরোহিতের দায়িত্ব নিল, কারণ তার মাথায় জ্ঞান ছিল অনেক ভালো। তাই স্থানীয় জমিদার বলল, ভিক্ষাবৃত্তি তোমাকে মানায় না,
তুমি তো অনেক ভালো, অনেক অভিজ্ঞ, তাহলে তুমি একটা কাজ করো, শিক্ষিত মানুষ ভিক্ষা করো কেন? তুমি তার চেয়ে বরঞ্চ কাজ করো, তুমি আমার এই মন্দিরে পুরোহিতের দায়িত্ব গ্রহণ করো। আর একটা কাজ আছে, সে পরকীয় করতে, এটা কি লিখবো? এগুলো কি আমি লিখতে কইছি একটা? হুম, এটা কি লিখবো? সবচেয়ে আমাদের বাংলাদেশে সহজ কোনটা জানো? সবচেয়ে বড় সহজ হলো ওয়াজ নসিহত করা। কয় ঠিক কি না? কয় ঠিক। হুজুরে যা কয় হেডেই ঠিক। বাঙালি পাবলিক কয় 4টে বিয়ে করা, হুজুরে ওয়াজ কয় 4টে বিয়ে করা পুরুষের জন্য কি? কয় সুন্নত। কয় ঠিক কি না? কয় ঠিক। আবার কয় ফরজ। কয় ঠিক কি না? কয় ঠিক। আন্দাজে হুজুরে কইছে মশলায় যে 4টে বিয়ে করা লাগবে, এসে শুরু করে দিয়ে 4টে বিয়ে করে ফরজ। হ্যাঁ, মানে আন্দাজে যত হুজুররা কিন্তু এই সুযোগটা কাজে লাগায়। অনেক হুজুর, আবার ভালো হুজুর যারা আছে, হ্যাঁ, এরা কিন্তু উঠতে পারে না, এদের ওয়াজ মাহফিলে কেউ লোক আসে না। যারা ভালো কোরআন হাদিসের আলোকে যারা ওয়াজ নসিহত করে আমাদের সমাজে, ওরা ওঠে না, ওরা ভাইরালও হয় না, আর ওরা সমাজে উঠতেও পারে না। এলো কথা, ওরা কখনো উঠবে না। কোন মসজিদের হুজুর যদি জুমার বয়ানে বলে যে সুদ খাওয়ার অপকারিতা, হালাল হারাম এগুলো নিয়ে আলোচনা করে, কয় হুজুর বাদ। হুজুর কি বাদ? হুজুর তোমার মসজিদে রাখছি নামাজ পড়াবা আর একটু রসের কথা টথা কবা, তাই না? কিন্তু এছাড়া করা যাবে না, বুঝছেন? আচ্ছা, এবারে লেখো। তাহলে কি লিখলা? সব লেখা লাগবে না। এখন সে কি করলো? পরবর্তীতে সে মন্দিরে দায়িত্ব গ্রহণ করলো। মন্দিরে বসে সে ওই পুরোহিতের কাজ করত। এখন ওই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কি থাকে জানো? আমাদের এই ফ্লোরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য খালা আছে না? উনি এসে প্রতি রাতে ঝাড়ু দেয়। আমাকে খালার চেহারাও কিন্তু খারাপ না, ভালো আছে, বুঝলেন না? তো এখন ওই মন্দির ঝাড়ু দিত না যে মহিলা, ওনার নাম ছিল রাজকিনী রানী। কি নাম? রাজকিনী রানী। ওনার চেহারাটাও সুন্দর ছিল, কিন্তু আনমেরিড একদম, খুব মানে কচি বয়স আর কি, বয়স বেশি না আর কি, আনমেরিড ছিল এবং চেহারা ছিল অনেক সুন্দর। এখন এরে দেখা ওই বড়ুচণ্ডী দাসের মনে ধরে গেছে যে উফ, এরে যদি পাইতাম। ওর মনে ধরছে, কিন্তু এখন কিছু করতে পারতেছে না, কারণ উঁচু জাত নিচু জাত একটা ব্যাপার স্যাপার থাকে হিন্দু ধর্মে। তখন ও নিচু জাতের মেয়ে, এখন এটা একটু ভেজাল। এখন ওই পুরোহিতে সুযোগ খুঁজতেছিল যে কখন তারে ধরা যায় আর কি, ধরা যায়, বুঝছো? কি বুঝছো তুমি? কথা বলবে। তুমি বুঝছো কি ধরা যায় মানে কি? হ্যাঁ, ও বুঝছে যে যেমন হোক এটাকে কি ছলে বলে কৌশলে ওকে আয়ত্ত আনতে হবে। তো এইরকম তাহলে কি করছে? ওরে কাজ হয় না, তারা চিন্তা করছে তাহলে যাই হোক, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, তাই না? বাঁকা করতে হয়। তাই একদিন কি করতেছিল, সে নিচে নুয়ে নিয়ে সে ঝাড়ু দিতেছিল মন্দির। তখন সে পিছন দিক দিয়ে যাইয়ে তাকে জড়াই ধরলো। কে জড়াই ধরলো? বড়ুচণ্ডী দাস। পরে বাংলা সিনেমার নায়িকাদের মতো প্লিজ আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ঠিক আছে? তখন বড়ুচণ্ডী বলছে যে তোমাকে আমি ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, ঠিক আছে? হ্যাঁ, আমি যা বলি আমার কথায় রাজি হয়ে যাও। তখন ওই রাজকিনী রানী বলছে যে না, এটা হয় না, ঠিক না? আপনারা উঁচু জাতের, আমরা নিচু জাতের, এটা কখনোই হয় না। কয় না, আমি বললে সবই হবে, আমি তো পুরোহিত। তুমি দেখবা হিন্দু ধর্মের ভিতরে যারা ব্রাহ্মণ আছে, ওরা যদি হিন্দু ধর্মের অন্য জাতের মানুষ যদি মারা যায়, তাহলে ওদের বাসা থেকে যা পারে সব নিয়ে যায়, ঘটি বাটি কলসি যা আছে সব নিয়ে যায় ওরা। তার মানে ওদের এই ব্রাহ্মণরাও হিন্দুদের অন্যদের কি করে, ডমিনেট করে, এবং তাকে ভুলভাল বুঝাই যাইয়া অনেক কিছু টাকা পয়সা আদায় করে। তোমরা মনে করে না যে বাংলাদেশে আমাদের পীর আছে, কিছু ভণ্ড পীর আছে বাংলাদেশ, এরাই খেলে আদায় করে, তা না। ওরকম হিন্দুদের ভিতরে ওরকম আছে। যাই হোক, তাদের ভিতরে একটা মোটামুটি একটা সম্পর্ক গড়ে উঠলো। আস্তে আস্তে এরপরে ধরা খাইলো। মানে ওখানে তো মনে করো জনগণ তো আছে, মন্দির হুজুরে যদি মন্দিরে মানে মসজিদে বসে কিছু করে কট খায় না, দেখো না ইদানিং? তার পুরোহিত যদি কিছু করে কট খায়। তো একদিন তাদের অন্তরঙ্গ অবস্থায় তাদেরকে ধরে ফেললো স্থানীয় জনতা। এরপরে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে কি করলো, বিতাড়িত করে দিল, মন্দির থেকে চলে গেল, নির্জন জায়গায় গিয়ে ধ্যানে মগ্ন হইলো। এই রাজকিনী রানীকে সে ভুলতে পারে না, তার এই যে গার্লফ্রেন্ডকে সে কি করতে পারে না,
সে ভুলতে পারে না। তখন সে গ্রাম্য কাহিনী অবলম্বন, তখন রাধাকৃষ্ণের কাহিনী মোটামুটি গ্রাম্য মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, কারণ এটা হলো একটা কাহিনী ছিল, অর্থাৎ ওটা কি বলে পুরাণ, ভাগবতে আর সে এই কাহিনী আছে আসলে। ওখান থেকে তিনি ভাগবতের কিছু কাহিনী তিনি পড়লেন। এরপরে আরো আছে গীত গোবিন্দম, জয়দেবের গীত গোবিন্দম কাব্য পড়লো, পইরা এখান থেকে কাহিনী নিয়ে তিনি নিজে একটা রাজকিনী রামীকে বানাই দিলেন রাধা, বানাইয়া আর নিজে কি সাজলেন, নিজে সাজলেন কৃষ্ণ সাইজা। এবং তখন দেখতো উচ্চ বর্ণের হিন্দুরা নিচু বর্ণের মেয়েদেরকে জোর করে কিছু একটা করে, বুঝছেন? এই কি করে, বুঝছো তো? ও তো আবার বোঝে না। এখন এইটা উনি কল্পনা করে উনি একটা অমর কাব্য রচনা করলো, যে কাব্যটার নাম ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বুঝছেন? এবার লেখেন। লিখছেন 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 আচ্ছা আমরা লিখছি, তাই তো? আচ্ছা এখন লেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করলো কে, তাই তো? লেখো আবিষ্কার। এটা একটা লিখিত পরীক্ষা আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার সম্পর্কে লিখুন, এটা লিখিত পরীক্ষার আসে। লেখো 1909 সালে আবিষ্কারটা লেখো। 1909 সালে 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায়, শ্রী বসন্ত রঞ্জন রায়, শ্রী বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, পশ্চিমবঙ্গের বাঁকুড়া বয়কার বা কয়রসিকারিকু ডয়মন্দ রায়কার, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা কয়কার কা কয়স্কে কি লয়জা ফালায়াকা, কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে, কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে, গোয়ালঘরের কোথায়, গোয়ালঘরের মাচা থেকে, গোয়ালঘরের মাচা থেকে, গোয়ালঘরের মাচা থেকে কি করলো, হাতে লেখা, তুলট কাগজে হাতে লেখা। কোন কাগজে লেখা ছিল এটা? তুলট কাগজে হাতে লেখা এ কাব্যের পুঁথি উদ্ধার করেন। তুলট কাগজে হাতে লেখা এ কাব্যের পুঁথি উদ্ধার করেন। তুলট কাগজে হাতে লেখা এ কাব্যের পুঁথি উদ্ধার করেন। লিখেছ সবাই? তাহলে কি লিখলাম? 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে তুলট কাগজে হাতে লেখা এ কাব্যের পুঁথি উদ্ধার করেন। ক্লিয়ার? তিনি এ কাব্যটি সম্পাদনা করে, তিনি কে? বসন্ত রঞ্জন রায়। তিনি এই কাব্যটি সম্পাদনা করে 1916 সালে। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন, তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশ পায় কত সালে? 1916 সালে। কে প্রকাশ করেন? শ্রী বসন্ত রঞ্জন রায়। লিখছেন?
প্রকাশ করে, লেখা শেষ। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, এটা একটা লিখিত প্রশ্ন আসতে পারে, তা লিখে রাখছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার লেখেন। আবার বলি, 1909 সালে বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন, তাই না? উদ্ধার করেন, শর্টকাট লিখে দিলাম, ঠিক আছে। কিন্তু তিনি যখন উদ্ধার করেন, ওখানে কিন্তু লেখা ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। মূল পুঁথিটির নাম ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তখন তিনি দেখলেন যে এটার নাম হয়তো এটা ছিল, তাই তিনি নামটা চেঞ্জ করে তিনি রাখলো কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা প্রকাশ পায় কত সালে? 1916 সালে। কোথা থেকে প্রকাশ পায়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। দেখো, এ কাব্যের কাহিনী হলো তিনটি। এ কাব্যের কাহিনী তিনটা। কয়টা? তিন না, কাহিনী না, এ কাব্যের চরিত্র তিনটি। এ কাব্যের চরিত্র তিনটি। এক নম্বরে কি? রাধা কৃষ্ণ। 3 নম্বরে হলো বড়াই। তিনটা চরিত্র। এ কাব্যের প্রধান চরিত্র কয়টা? রাধা কৃষ্ণ বড়াই। লিখছ? রাধা কৃষ্ণ বড়াই। এখানে লেখো রাধার স্বামীর নাম, এটা পরীক্ষা আসছে একবার। রাধার স্বামীর নাম আয়ান ঘোষ। রাধার স্বামীর নাম কি? আয়ান ঘোষ। এ বড়াই একই জিনিস, বড়ই একই জিনিস। রাধার স্বামীর নাম কি? আয়ান ঘোষ। ব্র্যাকেটে লেখেন তিনি ছিলেন নপুংসক। নপুংসক, তিনি ছিলেন নপুংসক। রোজার দিনে ও আমার জিজ্ঞাসা নপুংসক মানে কি? এটা অরিজিনাল। রাধার রিয়েল স্বামী হলো এটা, আর কৃষ্ণ হলো বয়ফ্রেন্ড। এই রাধার বয়ফ্রেন্ড কে? বয়ফ্রেন্ড হলো কৃষ্ণ। লিখছেন? তাহলে একজনে লেখছে নপুংসক অর্থ পুরুত্বহীন। পুরুত্বহীন। ও শরিয়া মোতাবেক লেখছে। কি লিখছে? পুরুত্বহীন। হ্যাঁ, ও শরিয়া মোতাবেক লিখে দিয়েছে কি জানেন? সুমন লিখছে স্যার এটা অর্থ পুরুত্বহীন। বুঝছেন? এটার অর্থ কি? হ্যাঁ, এটা হবে পুরুষত্বহীন। লেখো পুরুষত্ব। নপুংসক অর্থ পুরুষত্বহীন। পুরুষত্বহীন, দ্রুত লেখো। পুরুষত্বহীন নপুংসক অর্থ। তাহলে আমরা জানতে পারলাম যে মানুষ তাহলে ওই যুগের থেকে, এই সাহিত্য থেকে এই ধারণা নিতে পারলাম যে মেয়েরা কেন পরকীয়া প্রেম করে। ছেলেদের যদি পুরুষত্বহীন থাকে তাহলে মেয়েরা কি করে? পরকীয়া প্রেম করে। যেটা করেছিল রাধা। কি করেছিল? রাধা। না থাকবে? হ্যাঁ, এখন দেখো এই কৃষ্ণ, কৃষ্ণ হলো, কৃষ্ণের জন্মস্থানটা কোথায়? মথুরা বা মিথিলাতে, তাই না? আমরা জানি কৃষ্ণের মামা কি? কংস রাজা। কংস রাজা কে ছিলেন? মামা। শ্রীকৃষ্ণের মামা কংস রাজা ছিলেন। তা বড়াইটাকে, এখানে কৃষ্ণ কিন্তু প্রধান চরিত্র, কিন্তু একটা লম্পট চরিত্র এখানে, রাখাল বালক প্রধান চরিত্র। তাহলে বড়াইটাকে, বড়াইয়ের সামনে লেখো রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয়। রাধা কৃষ্ণের প্রেমের দূতিকে বড়াই। লেখো রাধা কৃষ্ণের প্রেমের দূতি, দ্রুত লেখো। স্যার এই সময় স্যার আমরা বিজি থাকছি, তাহলে কি করুম কও? তোমাদের রাতে ক্লাস দিলেও তার এক বিপদ, তাও করো না। ফজরেও ক্লাস নেই, তাই না? আজকে সব ভোর কয়টা নিলাম? ভোর 4:30 না 4:25 তো ক্লাস নিলাম।
হুম, আমি সেরে খেয়েছি 3:30, 3:30 খেয়েছি, খাইয়ে এসে পড়াইছি, সমাজ পড়াইছি। না, বাসা তোমার এখানে, আমাদের মমিন স্যার আমার বাসা পাশাপাশি, এখানে হাইটে আসা যায় কাছে। এখানে বাসা ভাড়া নিচ্ছি কাছে বেশি টাকা দিয়ে, যাতে এখান থেকে কি আসা যায়। এখানেই তো নিছি। হ্যাঁ, আসছি, ক্লাস নিয়ে আবার বাসায় গেছি, আবার একটু ঘুম দিছি, আবার আসছি, বুঝলেন না? এটা কি কষ্ট না? বাঙালি কষ্ট করে না কেটে আমার কে কষ্ট করে? শেখ হাসিনা কষ্ট করে না? ও তো হতাশে স্টক করে মারা যাবে 2 দিন পরে। বিএনপি সে কষ্ট করে না? যে রাস্তায় ছিনতাই করবে ও তো কষ্ট করে, কথা বল না? প্রত্যেকটা মানুষ কষ্ট করে, কষ্ট ছাড়া তুমি কেউ নাই। তোমরা এই পড়াশোনা করে, এটা কি কষ্ট না? কথা বল না, কষ্ট না? কষ্ট ছাড়া কেউই নেই পৃথিবীতে। ইলিয়ন মার্কস বিশ্বের ধনী ব্যক্তি, তাই না? ইলিয়ন মার্কস সে কি কষ্ট করে না? না ও সুন্দর রিল্যাক্স মোডে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে? সবাই কষ্ট করে, কষ্ট ছাড়া কেউই নাই পৃথিবীতে। কষ্ট করবে না তুমি, সমাজ থেকে হারিয়ে যাও। তবে রাধাকৃষ্ণের প্রেমের দূতী বলা হয় কাকে? বড়াইকে। বড়াই কিন্তু ছিল লেসবিয়ান। বড়াই কে ছিল? লেসবিয়ান। বড়াই কি চরিত্রের অধিকারী? লেসবিয়ান। এই বড়াই কিন্তু একটা নারী, এ কিন্তু পুরুষ না। বড়াই কি? অর্থাৎ চুল পাকা বয়স্ক একজন নারী। আমরা মনে করি যে, মনে হয় যে অল্প বয়সী মেয়েরাই মনে হয় লুচ্চা হয়। আসলে আমাদের সমাজে আমরা জানি যে বুড়ি, কিছু কিছু বুড়ি আছে, ওরাও লুচ্চা হয়, পাকলে মরিচ ঝাল হয়, কথা আছে না? এরকম কিছু কিছু দেখবা আমাদের গ্রামে, যারা দাদা দাদি থাকে, বয়স 80 হয়ে যায়, তারপর আর একটা বিয়ে করা ধান্দা করে। আমরা দেখতাম ছোটবেলায়, এখন করে কিনা গ্রামে জানি না। যার আমাদের বাড়িতে এক দাদা ছিল, ওনার আমি 80 বছর বয়সেও দেখেছি, একজনের বিয়ে করে নিয়ে আসছে, 3টা বিয়ে করছিল। উনি মারা গেছে প্রায় 108 বছর বয়সে। এরকম আছে, আগে গ্রামে দেখতাম, এখন তার গ্রামে থাকিও না, যাইও না, এই জন্য গ্রাম সম্পর্কে ধারণা খুব কম। আছে নাকি আপনাদের দেশে মানুষ বুড়েরা বিয়ে টিয়ে করে? এরকম আছে কিছু মানুষ, বুঝছেন? ও করতে চায় কিন্তু দেয় না, করতে চায় কিন্তু দেয় না। এটা তোমাদের কক্সবাজার আবার করতে চাওয়া লাগে, কক্সবাজার অ্যাভেলেবেল পাওয়া যায়, ওইখানে আবার বুড়িয়ারা আবার কোন ইলাগে, ঠিক না? ওই বুড়িয়ারা আর বিয়ে করে এখন এই হলো লেসবিয়ান চরিত্রের অধিকারী কে ছিল? বড়াই। ওই আর একটা লেখছে, সাইমা লিখছে, স্যার এই লেসবিয়ান কি স্যার? ওই সাইমা আবার লিখছে, স্যার এটা আবার কি? দেখছেন? এর অর্থ কি পারো? ওরে বাবারে, কক্সবাজারের মানুষ সেও জানে না, সেও কাজ স্যার বললে ভালো হতো। লেসবিয়ান মানে কি দেখি কে পারে না? আপনাদের অনলাইনে যারা আছেন তারা লেখেন, আমাদের না একটু লজ্জা টজ্জা করে। তোমাদের তো, আমরা তো মনে করেন এখানে সরাসরি, তাই না? তোমরা লিখে দিলে তো আর সমস্যা নাই। তাহলে দেখি কি, এটা কি? একটাই লেখছে, স্যার এটা অর্থ লুচ্ছ। লেসবিয়ান মানে কি? একটাই লেখছে, এটা হিজড়া। ওই দেখো, কাজী সাইফুল্লাহ হুজুরে ঠিকই লিখে দিছে। হুজুরে লিখছে, লেসবিয়ান মূলত একজন ব্যক্তিকে বোঝায় যে অন্য নারীর প্রতি ভালোবাসা অথবা যৌন আকর্ষণ অনুভব করে। এটি মানব যৌনচারের একটি যৌন অভিমুখিতা। ও এ গুগলে সার্চ দিয়ে পুরো বাইর করে দিছে। এ গুগলে সার্চ দিয়ে হুজুরে, হ্যাঁ, কপি করে হুজুরে পেস্ট করে দিছে। দেখছে, হুজুররা কিন্তু ব্যাপক রিসার্চ করে নিয়ে। হুজুরা দেখবা, এগুলা হুজুরা ব্যাপক রিসার্চ করে, ওরা ওরা এগুলা রিসার্চ করে, ভালোই দিয়ে দিছে। বাহ, যাক যাক। ও নিজের ভাষায় বলতে পারে না? না না, ও আরেকজন লেখছে, এটা হলো শরীফা। না না, এটা এটা আছে, এটা আমাদের সমাজে আছে। মানে এক শ্রেণীর মানুষ আছে, ছেলেরা ছেলেদের লাইক করে, এটা কি বলে? গে। ইংরেজিতে কি বলে? গে। আর মেয়েরা মেয়েদের লাইক করে, এটা কি বলে? এটা বলে লেসবিয়ান। এবার ক্লিয়ার সবাই? ও সমকামিতা, এটা আবার কি? হ্যাঁ হ্যাঁ, সমকামিতা বলে কাদের? এটা তো মনে হয় সবাই, উভয়েরই বলে নাকি? না, সমকামিতা মনে হয় বলে দুইটারই বলে একসাথে, নাকি?
হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় এই টোটালটার একসাথে বলে কি, এই সমকামীটা বলে, অর্থাৎ একটা ছেলে যদি একটা ছেলেকে বিয়ে করে ওটাকে কি বলে, সমকামী। একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করে ওটাকে কি বলে, সমকামী। ক্লিয়ার? গুড। হুম। আর একটা স্যার, এই রোজার মধ্যে এই সাহিত্যটা কেন রাখলেন? আমি তো এটা অনেক কিছু বাদ দিয়ে গেছি, দিছি না? বরু চণ্ডীদাস যা করছে আমি একটাও কইছি? কিছুই তো কই নাই। আমি তো সব বাদ দিয়ে দিয়েই পড়াই। হুম 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 হুম। আরেকজন লিখে, বাংলা বাংলা যারা পড়ায় এরা কি একটা ভালো? বাংলা যারা পড়ায় ঠিক না, এরা কি একটা ভালো হয় কোনোদিনও? আমি পড়াই হলো পেটের দায়ে পড়াই। আমি পড়াই পেটে। বাংলা টিচার যেগুলো আছে সাহিত্যের একটা ভালো। ওই যে দেখছে একজন আমার পক্ষে লিখে দিচ্ছে না, শফিকুল ও লিখছে না, শরীয় সম্মত পড়ায়। তা আমি তো আর ওদের দলে পড়ি না, ওই বাংলা টিচারদের দলে তার আমি পড়ি না। ওই যে লিখে দেয় না, শরীয় সম্মত পড়ায়, এই জন্য আমার কোনো সমস্যা নাই এটা নিয়ে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? গেল রাধা কৃষ্ণ বড়াই। আমরা এখান থেকে এখন কৃষ্ণের পালিত মায়ের নাম, এটা পরীক্ষা আসছে, লেখো কৃষ্ণের পালিত মায়ের নাম, অর্থাৎ কৃষ্ণের পালিত মা, কৃষ্ণের পালিত মায়ের নাম যশোদা। য শয়কাশ দয়াকায়দা। কৃষ্ণের পালিত মায়ের নাম যশোদা। দ্রুত লেখন, দ্রুত লেখেন। লিখছেন লিখছেন? যশোদা। এ কাব্যটির মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এ কাব্যটির মূল নাম কি ছিল? শ্রী কৃষ্ণ সন্দর্ভ। লেখো, এ কাব্যটির মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। লিখছেন? লেখো, খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। খাঁটি বাংলা ভাষায় রচিত, খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগ আর আধুনিক যুগ নয়, মানে সব যুগেরই খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত। এটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত। এটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত। লেখো, এটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত। এটি কি? এটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো নাট গীতি। এটা বিশেষ পরীক্ষা আসছিল। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো কি? নাট গীতি অথবা নাট্য গীতি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো নাট গীতি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কি? নাট গীতি অথবা নাট্য গীতি। দ্রুত লেখো, নাট গীতি অথবা নাট্য গীতি। লিখছেন? কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো প্রেম গীতি। কাহিনী মানে সব রস্বইকার দাও। কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো প্রেম গীতি। কাহিনী বা বর্ণনার দিক থেকে, কাহিনী বানানে সব রস্বইকার দিবা। কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো কি? প্রেম গীতি। প্রেম গীতি। রস সঞ্চালনের দিক থেকে, রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কি বলতে পারবা? রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো ধামালি। দয়কার ধা ময়কার মা লস্কেলি, ধামালি কাব্য। রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো ধামালি কাব্য। রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? ধামালি কাব্য। পরীক্ষায় যদি আসে ধামালি কাব্য কি? যে ধরনের কাব্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে ধামালি কাব্য
বলে। ঠিক আছে, তা যে ধরনের কাব্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে কি বলে? ধামালি কাব্য। এটা তোমাকে লেখা লাগবে না, সবই যদি লেখো তাহলে হবে। যে ধরনের কাব্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে কি বলে? হ্যাঁ, দেখছেন। এরপর লেখেন, এ কাব্যে খণ্ড আছে 13টি। এ কাব্যে খণ্ড আছে কয়টা? 13টি। এ কাব্যে খণ্ড আছে 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, কাব্য তো একটাই পড়ায়, কোন কাব্যে? এ কাব্যে খণ্ড আছে কয়টি? 13টি। শ্লোক, এ কাব্যে শ্লোক আছে, শ্লোক 161টি। শ্লোক আছে 161টি। পদ সংখ্যা 418টি। এ কাব্যে পদ সংখ্যা কয়টি? 418টি। পদ সংখ্যা 418টি। এবং পুঁথি আছে 452টি। পুঁথি সংখ্যা 452টি আছে। পুঁথি আছে কয়টি? 452টি। পদ সংখ্যা 418, পুঁথির সংখ্যা 452। আচ্ছা, এবারে আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কয়টা প্রশ্ন আসছে যাবৎকাল ইতিহাসে, বিসিএস এবং প্রাইমারি অন্যান্য পরীক্ষায়। 46তম বিসিএস পরীক্ষা আসছে, বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন বিখ্যাত? কাকিল্যা গ্রাম কেন বিখ্যাত? ওই যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাইছে এজন্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কার হয় কোথা থেকে? গোয়ালঘর 44-এ আসছিল, গোয়ালঘরে। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? নাটগীতি বা নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ুচণ্ডী দাস। দেখছেন, তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কোন ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতি। ক্লিয়ার। এরপর আসছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে কয়টি? 13টি। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল আমাদের। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের সাহিত্য? এটা মধ্যযুগের, তাই না? মধ্যযুগের প্রথম কবি কে? বড়ুচণ্ডী দাস। যেহেতু ও লিখছে, লিখে রাখো, মধ্যযুগের প্রথম কবি বড়ুচণ্ডী দাস। মধ্যযুগের প্রথম কবি বড়ুচণ্ডী দাস। মধ্যযুগের প্রথম কবি কে? বড়ুচণ্ডী দাস। দ্রুত লেখো, কি লিখছেন? মধ্যযুগের প্রথম কবি বড়ুচণ্ডী দাস লিখছেন। গুড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন কে? বসন্ত রঞ্জন রায়। সহজ, তার মানে আমরা পারলাম। এবার টপিকটা লেখো, বৈষ্ণব পদাবলী। কাহিনীটা আমরা বললাম না, রমজান মাস, এজন্য ওই যে 13টা খণ্ড আছে না, জন্মখণ্ড, দান খণ্ড, যমুনা খণ্ড, এই খণ্ডগুলো আবার কোনোদিন আমরা পড়বো যখন রমজান শেষে, তাই না? আবার ইনশাল্লাহ। কোন জায়গায় যে ইনশাল্লাহ কইতে হয় আর কোন জায়গায় আমিন লিখতে হয় এ মুসলমান তাও জানে না। মানে কি আছে, মানে কোন জায়গায় আমিন, কোন জায়গায় ইনশাল্লাহ, আর কোন মানুষ মারা গেলে কি লিখতে হবে তাও বুঝে না। ফেসবুকে একজন মানুষ মারা গেলে উপরে ভালো থাকবেন, আবার লেখা ওপারে ভালো থাকবেন। মানে কোন জায়গায় যে কি লিখতে হবে এটাই বুঝবে না। পাবলিক যে কত স্টাইলের আছে, তা আমি কইলাম যেটা রোজায় পড়ানো যাবে না, ঈদের পর পড়াবো কা ইনশাল্লাহ। শুনছেন, মানে এরা সব হলো বিখ্যাত। ওই আর সাইমা সে কাছে আমি শুনতে চাই। তুমি শুনবা কখন জানো? রাত 12টার পরে কল দিবা আমার কাছে, রাত 12টার পরে কল দিয়ে তারপর শুনবা সারা রাত। অবশ্য রমজানে না, রমজানের পরে। তাহলে এই কাব্যের কাহিনী শুনবা, খালি মজা আর মজা। রাত ফুরাবে তবু তোমার কাহিনী ফুরাবে না, তাই না? এলো এমন কাহিনী। তাহলে কখন কাহিনী শুনবা? তোমার মনে স্প্রিয়া জাগছে, ওর আমি মনে করছি মনে হয় আমার অনলাইনের স্টুডেন্ট মনে হয় শোনার ইচ্ছা জাগছে। ও কয় কি আমার মনের স্প্রিয়া জাগছে। এখন স্প্রিয়া জাগাই লাভ নাই, রমজান মাস। এটা রমজান মাস, এখানে স্প্রিয়া জাগে কোনো লাভ নাই। যেগুলো অবিবাহিত ওরা কি করবে? তুমি তো বিবাহিত আছো,
হ্যাঁ, এইটা কও যে স্যার এটা রমজানের পরে আমাদের জন্য বরাদ্দ রাখেন, যদি আল্লাহ বাঁচাই রাখে তো ইনশাআল্লাহ রমজানের পরে আমরা একটু শুনবো। কই একটু একটু কর, ওরে বাবা। এবার লেখেন বৈষ্ণব পদাবলী, কি লিখবেন? বৈষ্ণব পদাবলী। টপিকটার নাম কি লিখবা? বৈষ্ণব পদাবলী। কি লিখছেন? বৈষ্ণব পদাবলী, তাই না? তাহলে লেখো বৈষ্ণব পদাবলী কি? পদ বা পদাবলী বলতে বুঝায়, বিশেষ পরীক্ষা আসছে, পদ বা পদাবলী বলতে বুঝায়, পদ বা পদাবলী বলতে বুঝায়, পদ বা পদাবলী বলতে বুঝায় পদ্মাকারে রচিত, পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। এটা যেহেতু বিসিএস আসছে, আমাদের অন্য চাকরি পরীক্ষাটা ধরতে পারে। লেখো, দ্রুত লেখেন। পদ বা পদাবলী বলতে বুঝায় পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। লিখছ? এবার লেখো বৈষ্ণব পদাবলী বলতে বুঝায়, স্টার দিয়ে লেখো, বৈষ্ণব পদাবলী বলতে বুঝায়, বৈষ্ণব পদাবলী বলতে বুঝায় বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। বিশেষ সৃষ্টি লেখো। তাহলে বৈষ্ণব পদাবলী বলতে বোঝায় বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। লিখছেন? এই বৈষ্ণব পদাবলীও কিন্তু রাধা কৃষ্ণের প্রেম লীলা। তবে এইখানে বৈষ্ণব পদাবলীতে মূলত ভালো হিন্দু ধর্মের সাথে রিলেটেড, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাথে হিন্দু ধর্মের মিল নেই, মনে থাকবে, ওখানে মিল নাই। যেমন আমরা দেখতে পাই যে 16,000 নারীর সাথে প্রেম করছিল কে? কৃষ্ণ। এটা দেখতে পাই আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। হ্যাঁ, এতগুলা 16,000 নারীর সাথে প্রেম করত কে? কৃষ্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা দেখতে পাই। কিন্তু এখানে সেটা, এই বৈষ্ণব ধর্মে সেটা নাই। বৈষ্ণব ধর্মে কৃষ্ণ হলো স্বয়ং ভগবান বা ঈশ্বর, আর রাধা হলো সৃষ্টিকুল বা প্রাণীকুল বা মনুষ্যকুল। স্রষ্টা যেরকম এই সৃষ্টি ভালোবাসে, তেমনি সৃষ্টিকুলও স্রষ্টাকে ভালোবাসে। এই সম্পর্ক দেখানো হয়েছে কোথায়? বৈষ্ণব পদাবলীতে। আর এখানে দেখানো হয়েছে সব কি, মানে উল্টা পাল্টা সব। হ্যাঁ, এনে দেয় ওরে আর একটা, স্যার এটা কেমনি সম্ভব? 16,000, 1600 না বেটা, 16,000। ও 1600 না, 16,000 না, 1600, সরি, এটা হলো 1600। হ্যাঁ, তাই তো বলি, এটা একটু কম আছে। একটা শূন্য, তাই তো বলি 1600 একটা কম, এটা তাই তো বলি, এটা তো কমই আছে, তাই না? আচ্ছা, যাই হোক। ও শান্তিতে লিখছে স্যার একটু কম আছে এখানে। আচ্ছা, এরপর লিখি। তাহলে এই বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি হলেন, লেখেন বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি। আর একটা লেখছে স্যার প্রেমের মেয়াদ কতদিন ছিল এটার? এগুলা রোজার দিনে বেটা অনেক প্রেম ছিল না, ছিল আরো ডিপলি, ওগুলো বলা যাবে না, তাই না? রোজার মাসে বলা যাবে না, পরে আবার শুনবো না একটা একদিন। এবার কি লিখবা? বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি হলেন, 1 নম্বরে লেখেন বিদ্যাপতি, বিদ্যাপতি। 2 নম্বরে কি? চণ্ডীদাস। 3 নম্বরে কি? জ্ঞানদাস। 4 নম্বরে গোবিন্দ দাস কবিরাজ।
দ্রুত লেখো। আর 16,000ই তো জানতাম, আমিও তো 16,000 জানতাম, ওরা 1600 কইল কে? দেখি আমি একটু আমিও জানতাম 16,000, কিন্তু স্টুডেন্ট আমার 1600 বানাই দিল কা? এটা দেখতে হবে কত, আমি তো জানতাম 16,000। হ্যাঁ, ওরা আমারে কমাই দিছে কা? আমিও জানতাম 16,000, কোন জায়গায় জানি আমার বইয়ে লেখা আছে। হ্যাঁ এইখানে আছে তো। হ্যাঁ 16,000, 16,000, আমি ঠিক আছে, তোমরা ভুল করছো, 16,000 হবে। হ্যাঁ 16,000 হবে, তোমরা তোমরা ভুল করছো, 16,000। এই যে দেখো, এই যে দেখো এখানে লেখা আছে, এটা কোন খণ্ডে 16,000? আল্লাহ, এই মাত্র দেখলাম, বৃন্দাবন খণ্ডে, বৃন্দাবন খণ্ডে আছে। এই যে দেখেন 16,000 নারী, 16,000, বেশি না, 16,000ই হবে। তোমরা কম, তোমরা আমারে কমাই দিছো। ক্লিয়ার? এবার কি লিখবা? তাহলে বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি কে কে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দাস, কবিরাজ। বৈষ্ণব পদাবলীতে রস আছে কয়টা? 5টা। লেখো, বৈষ্ণব পদাবলীতে রস আছে 5টি। আর একটা লেখছে, এতগুলো কোথায় পাইছিল? শাহনাজ খাতুন লিখছে, এত সময় কই পাইল? তার তো কাজ। তার কি লিখলা? বৈষ্ণব পদাবলীতে রস আছে কয়টা? 5টায়। রস কিন্তু বোঝানো যাবে না, রমজান মাস। লেখা রাখা শুধু শান্ত, দাস্য, সখ্য, মধুর, আর একটা কি? বাৎসল্য। শান্ত, দাস্য, সখ্য, মধুর, বাৎসল্য। বৈষ্ণব পদে রস আছে কয়টা? শান্ত, দাস্য, সখ্য, মধুর, আর একটা কি? বাৎসল্য। লিখছেন? শান্ত, দাস্য, সখ্য, মধুর। বৈষ্ণব পদাবলীতে শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস। লেখো, বিশেষ পরীক্ষা আসছিল, প্রাইমারিতে ধরতে পারে। বৈষ্ণব পদাবলীতে শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস। শৃঙ্গার রসকে কি রস বলে? দ্রুত লেখো। বৈষ্ণব পদাবলীতে শৃঙ্গার রসকে বলা হয় কি? মধুর রস। লিখছেন? লিখছেন? মধুর রস। লেখা শেষ? এরপরে লেখো, বৈষ্ণব পদাবলীর আদি কবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈষ্ণব পদাবলীর আদি কবি। বৈষ্ণব পদাবলীর আদি কবি বা প্রথম কবি। বৈষ্ণব পদাবলীর আদি কবি বা প্রথম কবি। না, এবার আমি ক্যারিয়ার প্লাস বই কি করছি জানো? একদম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী লিখে দিছি একেবারে। ভালো হয়েছে না? যাতে স্টুডেন্টরা কি না করে, আমার প্রশ্ন না করে, এই জন্য কাহিনী 13টা খন্ড সুন্দর মতো লিখে দিছি, পড়তে সুবিধা হবে তোমাদের। না, একদম বাংলা ভাষায় লিখে দিছি একেবারে 13টা খন্ড, একদম এই যে দেখছো, একদম সুন্দর মতো লিখে দিছি, তাই না? ক্যারিয়ার প্লাস বই একদম সুন্দর মতো লিখে দিছি, তোমাদের পিডিএফ দিয়ে দেবো না, ওই পিডিএফ দেখে দেখা নিজেরা একটু একটু পড়ে নিবে কাহিনী। ঠিক আছে? তাহলে পড়তে সুবিধা হবে না? বৈষ্ণব পদাবলীর আদি কবি বা প্রথম কবি, অথবা পদাবলীর আদি কবি বা প্রথম কবি, সেটার নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে জয়দেব। উত্তরটা কি? তা পদাবলীর আদি কবি অথবা বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? পরীক্ষায় যদি জয়দেব না থাকে তাহলে টিক দিবা কাকে? বিদ্যাপতিতে টিক দিয়ে আসবা। পদাবলীর অথবা বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? জয়দেব। যদি পরীক্ষায় জয়দেব না থাকে টিক মারবা কোনটা? বিদ্যাপতি। লিখছেন? এরপরে লেখেন,
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন, খাঁটি বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন চণ্ডীদাস। লেখো, খাঁটি বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন চণ্ডীদাস। খাঁটি বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন কে? চণ্ডীদাস। খাঁটি বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন কে? চণ্ডীদাস লিখছেন। বৈষ্ণব পদাবলীর মূল বিষয় কৃষ্ণলীলা। লেখো, বৈষ্ণব পদাবলীর মূল বিষয় রাধা কৃষ্ণের প্রেম লীলা। রাধা কৃষ্ণের প্রেম লীলা। রাধা কৃষ্ণের কি? প্রেম লীলা। লিখছে রাধা কৃষ্ণের কি? প্রেম লীলা। পরীক্ষায় প্রশ্ন আসে একটা, যে গীত গোবিন্দম কাব্যটিকার, গীত গোবিন্দম কাব্যটির রচয়িতাকে বলতে পারো? গীত গোবিন্দম কাব্যটির রচয়িতা হলো জয়দেব। আর যদি বলে গীত গোবিন্দ কাব্যটি কার, এই গীত গোবিন্দ এই কাব্যটার রচয়িতাকে বলতে পারো? গোবিন্দ দাস কবিরাজ। হ্যাঁ, একটা হলো গোবিন্দম, আর একটা কি? এখানে শুধু একটু ম আছে। কি আছে? ম। দ্রুত লেখো, গীত গোবিন্দম কাব্যটি রচয়িতাকে? জয়দেব। আর গীত গোবিন্দ কাব্যটি রচয়িতাকে? গোবিন্দ দাস কবিরাজ। লিখছেন? এরপরে লেখো, এবার লেখো ব্রজবুলি ভাষা। কি লিখবা? ব্রজবুলি ভাষা কি? এটা একটা লিখিত প্রশ্ন। কি প্রশ্ন? ব্রজ ভাষা বা ব্রজবুলি ভাষা কি, অথবা ব্রজবুলি ভাষা কি? লেখো, ব্রজবুলি ভাষা অথবা ব্রজ ভাষা কি? এটা একটা লিখিত প্রশ্ন, একটা লিখিত প্রশ্ন আসতে পারে। তাই স্টার দিয়ে লেখো। আমরা লিখিত উভয় স্টারই লিখি। লেখো, ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা, মানে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই না? ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কি কবি ভাষা। লিখছেন? বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এ ভাষার সৃষ্টি। বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এ ভাষার সৃষ্টি। লিখছেন? এ ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। কি লিখলেন? ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন, ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন কে? মিথিলার কবি বিদ্যাপতি। ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। লিখছেন? মিথিলার কবি বিদ্যাপতি।
এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না। এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না। এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না। এটি কখনো মানুষের মুখের ভাষা। এটি একটি সাহিত্যিক ভাষা। এটি একটি সাহিত্যিক ভাষা। এটি একটি সাহিত্যিক ভাষা। লিখছেন? এবার লেখেন, ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি হলেন গোবিন্দ দাস কবিরাজ। ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবিকে? ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি হলেন গোবিন্দ দাস কবিরাজ। ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবিকে? গোবিন্দ দাস কবিরাজ। লিখছেন? বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন যশোরাজ খান। বিসিএস পরীক্ষা আসছিল, বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? যশোরাজ খান। বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? যশোরাজ খান। যশোরাজ খান। বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? যশোরাজ খান। লিখছেন? এরপর লেখেন, আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন রবি ঠাকুর। আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? রবি ঠাকুর। আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? রবি ঠাকুর। ব্র্যাকেটে লেখো ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী। লিখছেন? লিখছেন? ভানুসিংহ ঠাকুরের পদাবলী। মনে থাকবে? বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় কাকে? লেখো, বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতিকে। বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল। বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল বলা হয় কাকে? বিদ্যাপতিকে বলা হয় বাংলা সাহিত্যের মৈথিলী কোকিল। মনে থাকবে? এরপর একটা লেখো, চণ্ডীদাস সমস্যা। এটা ওটা লিখিত প্রশ্ন আসতে পারে, প্রিলি লিখিত উভয় ধরে এটা। চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস সমস্যা কি? এটা একটা কি লিখিত প্রশ্ন। বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা কি? তাই না? আসতে পারে। স্টার দাও। চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যে একটি বিতর্কিত সমস্যা। লেখো, চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যে একটি বিতর্কিত সমস্যা। চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যে একটা কি বিতর্কিত সমস্যা। বিতর্কিত সমস্যা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন দুইজন। দ্রুত লেখেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যে চণ্ডীদাস দুইজন। একটা হলো বরু চণ্ডীদাস আর একটা দীন চণ্ডীদাস। এক নম্বরে কি? বরু চণ্ডীদাস আর একটা কি? দীন চণ্ডীদাস।
ডক্টর সুনীতি কুমার মতে চণ্ডীদাস দুইজন, এক নম্বরে বড়ু চণ্ডীদাস আর একটা দীন চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস আর একটা কি দীন চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস আর একটা হলো দীন চণ্ডী দাস। লিখছেন? এবার লেখো ওর নাম কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস হলেন তিনজন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস হলেন তিনজন, বড়ু দীন চণ্ডীদাস আর একটা হলো দিস চণ্ডীদাস। লেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস হলেন তিনজন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস কতজন? এই তিনজনের নাম লেখো, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস আর একটা কি দিস চণ্ডীদাস। দীন চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস আর একটা কি দিস চণ্ডীদাস। মনে থাকবে? প্রকৃতপক্ষে চণ্ডীদাস হলেন চারজন। লেখো প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন চারজন। প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন কয়জন? চারজন। একটা বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস আর একটা হলো আদি চণ্ডীদাস। লেখো প্রকৃতপক্ষে চণ্ডীদাস হলেন চারজন। প্রকৃতপক্ষে চণ্ডীদাস কতজন? চারজন। প্রকৃতপক্ষে চণ্ডীদাস হলেন চারজন। বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস আর একজন কে আদি চণ্ডীদাস। এগুলো নন ক্যাডার পরীক্ষায় আসে, বিভিন্ন 11 থেকে 20তম গ্রেড পরীক্ষায়, লিখিত পরীক্ষায় এগুলো আসে যে চণ্ডীদাস সমস্যা কি বাংলা সাহিত্যে। বুঝছো? তারপর প্রাইমারিতে যদি লিখিত হয় তাহলে তো কট খাইয়ে যাবা। হতে পারে, হলে তো ভালো, তাই না? ভালো না শুনছো? তাহলে কি লিখলা? বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দীন চণ্ডীদাস আর একটা কি। প্রকৃতপক্ষে এই চারজন কি একই ব্যক্তির নাম? লেখো প্রকৃতপক্ষে এই চারজন কি একই ব্যক্তির নাম নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম? প্রকৃতপক্ষে এই চারজন কি একই ব্যক্তির নাম? প্রকৃতপক্ষে এই চারজন কি একই ব্যক্তির নাম নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম? প্রকৃতপক্ষে এই চারজন কি একই ব্যক্তির নাম নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম? তা মধ্যযুগের বাংলা সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। তা মধ্যযুগের বাংলা সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। এর সমস্যাটাকে বলা হয় চণ্ডীদাস সমস্যা। এই চারজন কি একই ব্যক্তির নাম নাকি চারজন ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম তা মধ্যযুগের বাংলা সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সমস্যাটাকে বলা হয় কি চণ্ডীদাস সমস্যা। লিখছেন? লেখা শেষ? এবার রেলওয়ে পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কাকে? দেখছো রেলওয়ে পরীক্ষা ছোট ছোট খয়রাতি মার্কা চাকরি পরীক্ষায় কত কঠিন প্রশ্ন ধরে। রেলওয়ে খয়রাতির মার্কা একটা চাকরি, তাতেও আসছে কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। কত কঠিন প্রশ্ন ধরে লিটারেচারে। লেখো বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়, বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাস কবিরাজকে। গোবিন্দ দাস কবিরাজকে। গোবিন্দ দাস কবিরাজকে। এবার লেখো শাক্ত পদাবলী। টপিকটার নাম কি লিখবা? টপিকটার নাম লেখো শাক্ত পদাবলী।
শাক্ত পদাবলী লেখো। শাক্ত পদাবলীর আদি কবি এবং শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর আদি কবি এবং শ্রেষ্ঠ কবিকে রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর আদি কবি এবং শ্রেষ্ঠ কবিকে রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর আদি কবি এবং শ্রেষ্ঠ কবিকে রামপ্রসাদ সেন। ক্লিয়ার? রামপ্রসাদ সেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার লেখেন মঙ্গল কাব্য। কি লিখবা? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য হলো ধর্ম বিষয়ক এক ধরনের আখ্যান কাব্য। মঙ্গল কাব্য হলো ধর্ম বিষয়ক এক ধরনের কি? এগুলো কি এনটিএসসির জন্য গুরুত্বপূর্ণ? এনটিএসসি প্রশ্ন একটু সার্চ দিয়ে দেখো তো লিটারেচার আসছে কিনা। এমন কোন চাকরি নাই যে লিটারেচার থেকে প্রশ্ন না আসে। শুধু স্কুল পর্যায়টু এই খয়রাতি মার্কা চাকরিটাই আসে না, বুঝছেন? ওই নিবন্ধন পরীক্ষায় ওই স্কুল পর্যায়টু ওই খয়রাতি মার্কা চাকরিটা আসে না, এছাড়া সব জায়গায় ধরে। তো কি লিখছো? মঙ্গল কাব্য হলো ধর্ম বিষয়ক এক ধরনের আখ্যান কাব্য। মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত এবং শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। মঙ্গল কাব্যের আদি কবিকে কানাহরি দত্ত এবং শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত। শ্রেষ্ঠ কবি হলেন বিজয়গুপ্ত। মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ। মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ। মঙ্গল কাব্য রচনার মূল কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ। স্বপ্নে দেবী কর্তৃক আদেশ। স্বপ্ন দেবী কর্তৃক কি? শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য দুই প্রকার। শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য দুই প্রকার। শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য দুই প্রকার। কি? শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য দুই প্রকার লিখছেন? মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি। মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি। মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি। এক নম্বরে মনসা মঙ্গল, দুই নম্বরে চণ্ডী মঙ্গল, তিন নম্বরে অন্নদা মঙ্গল। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, আর একটা কি? অন্নদা মঙ্গল। মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি? তিনটি। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, আর একটা কি? অন্নদা মঙ্গল। ক্লিয়ার? মঙ্গল কাব্য পয়ার ছন্দে রচিত। মঙ্গল কাব্য কোন ছন্দে রচিত? পয়ার ছন্দে রচিত।
মঙ্গল কাব্যের নামকরণ করা হতো দেবতাদের নাম অনুসারে। মঙ্গল কাব্যের নামকরণ করা হতো দেবতাদের নাম অনুসারে। দেবতাদের নাম অনুসারে। এখান থেকে প্রাইমারি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য ছিল সবচেয়ে বেশি? মনসা এবং চণ্ডী দেবী। লেখো, মঙ্গল কাব্যে মনসা এবং চণ্ডী দেবীর প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। মঙ্গল কাব্যে মনসা এবং চণ্ডী দেবীর প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। চণ্ডী দেবী, মনসা মানে মঙ্গল কাব্যে মনসা এবং চণ্ডী দেবীর প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। প্রাইমারি পরীক্ষা আসছিল, প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। ক্লিয়ার? আজ এ পর্যন্তই। ওকে, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আবার যেদিন আমার সাথে আছে এরপর বলে দিবা যে স্যার এই পর্যন্ত পড়াইছেন, এরপর আমরা ধারাবাহিকভাবে ওই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল এগুলো বিস্তারিত পড়বো। মনে থাকবে? ও, মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কি ভারতচন্দ্র হবে? ওটা ভুল লেখাইছে। আচ্ছা, লেখো লেখো। মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, মানে বিজয়গুপ্ত লেখাইছি নাকি? বিজয়গুপ্ত হবে না, বিজয়গুপ্ত তো চণ্ডী মঙ্গল কাব্য, ওই মনসা মঙ্গল কাব্যের। ওখানে বিজয়গুপ্তর জায়গায় লেখো ভারতচন্দ্র। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র। ওটা কি যেন নাম? বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত কাইটা কি লিখবা? ভারতচন্দ্র। তাহলে মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত এবং মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায় গুণাকার। ওকে, গুড নাইট।